সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন দূরবাসী স্বজন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে মূলত আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে বেছে নেই দেশের বাইরে যারা প্রবাসী বাঙালি আছেন তাদেরকেই। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে সাথে আছেন সুদূর যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নাসির আলী, যিনি একজন ব্যবসায়ী, একাধারে সমাজসেবক এবং ক্রীড়া সংগঠক। চলুন তাহলে কথা বলি আজকের আমন্ত্রিত অতিথির সাথে। কেমন আছেন নাসির ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো কেমন লাগছে এবার দেশে এসে আপনার? আপনি তো প্রতি বছরই আমরা যতটুকু জানি দেশে আপনার শীতকালীন সময়টাতে আসেন, ঘুরতে আসেন, পরিবার পরিজন নিয়ে আসেন, একাও আসেন। এবার কেমন লাগছে? ওইবার আরও একটু ভালো লাগছে, যেমন আমার সাথে ফ্যামিলি নাই, তখন সিলেটে আসে অনেক বন্ধুরা আছে এবং ব্যবসায়ীরা। আর আমার যেটা হচ্ছে যে খুবই পছন্দ, যে আমার ব্যাডমিন্টন খুবই পছন্দ, ওইটা আসে। আবার কিছু প্লেয়ার আছে যেমন আমাদের দুলাল ভাই, খালেদ ভাই, বাংলাদেশে খুবই নামি প্লেয়ার, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং ওরা আমাকে ইনভাইট করেছে যে তাদের সাথে খেলার জন্য মাঠে, সিলেট স্টেডিয়ামে। তো আমি অনেক দিন পরে, যেমন 28 বছর পরে ওই যে স্টেডিয়ামে গিয়েছিলাম। তো আজকে খুবই ভালো লাগছে। এবং আজকে আমরা ছোটোর মধ্যে একটা টুর্নামেন্ট করেছিলাম, যেমন সবাইকে একত্রিত করার জন্য এবং সবাই সাথে মানে একটু খেলাধুলার জন্য। আলহামদুলিল্লাহ একটা ভালো টুর্নামেন্ট হয়েছে। আমাদের সিলেটের আব্দুল আজাদ ভাই, উনি এসেছিলেন, বয়স্ক, মাশাআল্লাহ উনি আজকে খুবই ভালো খেলছেন, আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি নিজে খেলছি ব্যাডমিন্টন এবং 2-1 দিন ওখানে ট্রেনিংও করছি। আমি খুবই ভালো লাগছে। তো প্রবাসী থেকেও কি এরকম মাঝে মধ্যেই খেলা হয়, নাকি দেশে ভ্যাকেশনে এসে এরকম খেলা? দেশে তো অনেক সময় সুযোগ মিলেই না, মানে ফ্যামিলি নিয়ে আসলে খুবই ব্যস্ততা থাকে, মেহমানদারি করা এবং সবাই সাথে সাক্ষাৎ করা। লন্ডনে অনেক সময় আমাদের খেলা হয়, আমাদের টাউনে পোর্টসমাউথে 80 জনের মতো প্লেয়ার আছে এবং আমাদের সপ্তাহে 2 দিন, যেমন মঙ্গলবার এবং বৃহস্পতিবারে আমরা ওখানে ব্যাডমিন্টন খেলি। এবং আমাদের ইউকেতে খুবই ব্যাডমিন্টন একটা পছন্দ স্পোর্টস, যেটা সবাই ওখানে খেলতে চায়। আমরা স্পেশালি আমার বাংলাদেশি, চাইনিজ, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান সবাই একত্রিত হয়ে আমাদের টাউন হচ্ছে অনেক মানে সাদা এবং বিভিন্ন দেশের লোক। যেমন লন্ডন সিটিতে হচ্ছে মেইনলি আমাদের বাঙালি, বা আমাদের পোর্টসমাউথে হচ্ছে যেমন চাইনিজ, সবাই মিলে আমরা খেলাধুলা করি এবং আমাদের বাঙালি ভাইদের সাথেও আমরা সবসময় খেলাধুলা করি এবং অনেক টুর্নামেন্ট আছে। দেশে এসে এরকম সুযোগ হয় না সব সময়, এবার পরিবার নিয়ে না আসার কারণেই হয়তো বা এরকম মানে খেলাধুলা এরকম হচ্ছে যে দেশের যে স্পোর্টস সিস্টেমটা হচ্ছে যেমন 2 মাসে খুবই খেলা বাইরে হয়, আউটডোরে, এবং প্রায় সবাই চলে যায় যেমন হায়ার। আমাদের ইউকেতে ওই সিস্টেম না, আমরা খেলি যেমন আমাদের মানে প্লেজারের জন্য, যেমন সুস্থ থাকার জন্য এবং ওয়েলবিনের জন্য আমরা খেলি। মানে স্পোর্টসটা আপনাদের, খেলাটা আপনাদের এখানে বিনোদনের জন্যই মানে মেইনলি পপুলার, প্রচলিত। এখন যেমন সবাই যে খুবই মানে ফুর্তি হয় এবং সবাই ভালোবাসে এই ব্যাডমিন্টন, তাহলে কিছু গ্রুপ আছে আমাদের ইউকেতে, যেমন BBF ইউকে, IBF, ইউনাইটেড ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন, তারা সবাই মিলে যে মাসে 1-2টা টুর্নামেন্ট দেয়, সবাই যেন একসাথে দেখা হয়, মুসলমান হিসাবে, ভাই হিসাবে, এবং গল্প করলা, খেলাধুলা, এসবগুলো একটু ভালো, যেমন সবাইকে একত্রিত করে, অনেক আনন্দ হয়। ব্যবসায়ী নাসির আলী, সাথে ক্রীড়া সংগঠক, কিন্তু আমরা আপনার সম্পর্কে জানি যে আপনি চ্যারিটি, বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটিতে ইনভলভ আছেন, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলোর সাথে আপনি সম্পৃক্ততা আপনার আছে। তো এই বিষয়টাকে কিভাবে আপনি মানে রিপ্রেজেন্ট করবেন বা বলবেন? এটা হচ্ছে আমার ছোটোবেলায় থেকে, যখন আব্বা ছিলেন মুক্তিযোদ্ধা, মানে দেশ স্বাধীনের পরে আপনার 19 বছরে বিয়ে করে ফেলছেন, তখন উনি আর কোনো পলিটিক্স করেন নাই, মানে সংসার নিয়েই এবং ব্যবসা নিয়েই সিলেটে বটেশ্বরের ক্যান্টনমেন্টের থেকে উনি দোকান ছিল, ব্যবসা ছিল, উনি খুবই অ্যাক্টিভ ছিলেন। এই ছোটোবেলায় আমি আব্বার সাথে ছিলাম, ঢাকায় গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি। তারপরে বয়স 8-এর সময় আমি লন্ডনে চলে গেছি, ওখানে আমার দাদা চাচা সব ছিল, এবং শেষে আমার মাও আসে আমাকে জয়েন করেন। আমার আব্বা 2000-এ ইন্তেকাল করেছেন, বা আমাকে মানে যে সঠিক পথটা দেখিয়েছেন, যে মানুষের প্রতি সবসময় মানে শ্রদ্ধা, মমতা, ওইটা আমাদের পরিচয় মুসলমান হিসাবে, এবং আমরা যেন সবাইকে এক চোখে দেখি, আমরা সবাইকে ভালোবাসি। সবাই হচ্ছে আল্লাহর ক্রিয়েশন এবং ওরা মানুষ, তার ধর্ম থাকতে পারে অন্যটা, ওইটা নিয়ে আমাদের মানে
কোনো ডিফারেন্স নাই, উনি হচ্ছে মানুষ জাতি, আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে সাহায্য করব। যখন 2016-এ একটা ইনসিডেন্ট হয়েছিল ওই যে বার্মাতে, তখন অনেক অসহায় লোক বাংলাদেশে আসে, আমরা শুনে আমার কিছু বন্ধুরা আছে, আমরা ওখানে একটা ফান্ড রেজিং করে আমি দেশে আসে তারপরে সাহায্য দিয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম যে আমাদের একটা মানে চ্যারিটি অর্গানাইজেশন আমাদের দরকার, কারণ সব দেশে বিভিন্ন বন্যা হইতেছে, মানে আর্থকুট হইতেছে, দুর্যোগগুলা, হ্যাঁ ওইগুলো হইতেছে খুবই বেশি। তাহলে আমরা ফ্রেন্ড বন্ধু, আমরা পর্সমাতে আমরা 6-7 ভাই আছি, মানে খুবই ঘনিষ্ঠ। আমার বন্ধু সুমন, জুবেল, মইনুল, আব্দুল সাইদ, আমরা কিছু মানুষ আছি, আমরা একটা বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা মানে চ্যারিটি করবো। ওইটার নাম দিয়েছি আমরা ইসলামিক প্রভিশন, যেটা থেকে আমরা মানুষকে সাহায্য সহযোগিতা দেই। এবং দেশে আমরা একটা প্রস্তাব নিয়েছিলাম যে আমরা কোরআন এই যে তর্জমা সহ মানে ওইটা আমরা মানুষকে ফিরিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা 2 বছর আগে আমরা 2,500 কপি মানুষকে দিয়েছি। আপনি তো অনেক মানে বাইরে মানে বিদেশে প্রবাসে অনেক চ্যারিটি সংস্থার সাথে জড়িত, বা আমাদের দেশের চ্যারিটি সংস্থাগুলোর সাথেও আপনার মোটামুটি কানেকশন গুড, মানে ভালো, আপনার আন্ডারস্ট্যান্ডিং, যোগাযোগ ভালো। আপনার কি মনে হয় দেশের আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে ওগুলোর সাথে আর মানে বাইরের প্রবাসের আপনার চ্যারিটি সংস্থাগুলোর সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে মানুষ বাংলাদেশে মানে এই যে গরিবী আছে না, ওইটা দেখে মানুষ যেমন অফ সুইচ হয়ে গেছে, মানে প্রতিদিন ওরাই দেখে। যারা ইউকেতে থাকে, আমেরিকা থেকে, সবসময় যে গরিবিটা দেখে না, যেমন মানুষ সবসময় ভিক্ষা করে না। এখন কিছু আছে এই যে ইউকেতে হোমলেসনেস, যেটা হচ্ছে যে মানুষ ওই যে তার ড্রিঙ্ক বা ড্রাগসের কারণের জন্য কিছু মানুষ আছে তার পার্সোনাল রিজনের জন্য উনি হোমলেস হয়ে গেছে। বাট আমাদের দেশে হচ্ছে মানুষ শ্রমিক যারা, মানে বেতনটা হচ্ছে খুবই কম, মানে ওইটা নিয়ে তারা মানে দেশে চলার খুবই কঠিন। একটা লোকে যদি ঘরে কাজ করে তার বেতন 2 থেকে 3 হাজার টাকা, মানে ওইটা নিয়ে তো ফ্যামিলি চলবে না। মানে নিমৃত্ত মানে 400 থেকে 500 টাকা একটা ফ্যামিলি লাগবেই। বা যারা মানে যোগালি কাজ করে, রোজে কাজ করে, মানে মানে ওইটা এনাফ না তাদের জন্য। তাহলে ওই পার্থক্য হচ্ছে যে মানে সবাই ওইগুলি দেখে, তার যেমন তাদেরকে সেন্সিটিভ না ওই ইস্যুটা, মনে করছে এটা তো মানে আমাদের দেশের কালচারই। মূলত আসলে পার্থক্যটা আপনি বলতেছেন যে ওইখানে প্রবাসে দারিদ্রতা মানে কম দেখা যায়, কম। আমাদের এখানে দারিদ্রতা দেখা যায় বেশি দেখে মানুষ যেমন সেন্টেন্সিং থাকে না, মানে ওইটা হচ্ছে যে প্রতিদিন সবাই ভিক্ষা করতেছে, মানে ওই চারিটির দিকে দেশের কিছু মানুষের ফোকাস আছে। যেমন আমার জানা মতো বাদল ব্রাদার্স, তারা হচ্ছে আখালিতে, তাদের হচ্ছে স্পাইস বিজনেস, উনি আমার খুবই ক্লোজ, উনি আমার সাথে ছিলেন টেকনাফের 16-এ, খুবই আমার ক্লোজ আঙ্কল। এবং তাদের ব্যবসা হচ্ছে হাতিমতাই, এই সুফানি ঘাটে। ওরা আবার অনেক ডোনেশন করে বছরে, মানে এতিম বাচ্চাদের জন্য। এবং 12টা এতিমখানা আছে বরিশাল থেকে সব দিকে, তারা ওইটা নিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে, মানে এত সহযোগিতা করে আমি সারপ্রাইজ যে মানে বাংলাদেশে এখনও অনেক ভালো লোক আছে, মানে ভালো সব দেশেই ভালো খারাপ, বা কিছু মানুষের মনটা খুবই বড়। দেশে তো প্রতি বছরই আপনার আসা হয়, পরিবার নিয়েও আসা হয়, পরিবার ছাড়াও আসা হয়। দেশে আসলে কি সমস্যা মানে ম্যান্ডেটরি ফেস করেন, যেগুলা দু একটা যদি বলেন আর কি? ফেসগুলো হচ্ছে মানে অনেক জিনিস বদল হইতেছে, এবং কিছু জিনিস হচ্ছে যে বাংলাদেশের একটা সেফটি, যেটা মানে প্রবাসীদের জন্য যে সেফটিটা ওইটা মানে নাই। যেমন নিজের কিছু নিজে সবসময় দেখতেই হবে, মানে প্রশাসন থেকে যে আমি এত সাহায্য পাইবেন না, এই যে নিজেই আপনার সিকিউরিটি রাখতে হবে সেফ থাকার জন্য নিজের বাসায়। এবং এই যে মানুষ আছে না আপনার চিহ্নিত মানুষ হলে সহজ হয়, যাদের মানে ভালো দেশে লিঙ্ক নাই তাদের হচ্ছে কঠিন, যাদের মানুষ পরিচিত আছে একটু সহজে হয়ে যায়। তবে এটা যদি আবার ব্যালেন্স হয়, যে সবাই যদি সেমভাবে ট্রিটমেন্টে থাকে এবং সবাই যদি ফিল লাগে যে আমিও সেফ আছি, যদি আমার টাকাও না থাকে, তাহলে ওটা একটা সৌন্দর্য সবার জন্য। আল্লাহ আমাকে দিয়েছে জন্য আমার কাছে লাগতেছে আমি সেফ। আমার যদি কিছু আমি টাকা খরচ করে বের হয়ে আসবে, যারা গরিব লোক আছে তারা কি করবে? মানে আইনটা সবার জন্য যদি মানে এক হতো, সবাইকে যদি মানে কেউকে ফেভার না করে যদি সবাইকে এক চোখে দেখতো, তাহলে আর ভালো হতো। মানে যেমন ব্রিটেনে আপনি ধনীয় গরিব না, আপনি একটা অপরাধ করলে আপনাকেই টাইমটা বহন করতেই হবে, আপনি ছুটতে পারবেন না টাকা পয়সা দিয়ে। মানে ওইটা যদি হতো, মানে সবাই দেশে আসতো, সবাই সৌদিতেও চলে যেত, সুযোগ সুবিধা আর আইন ব্যবস্থা সবার জন্য সমান হতে হবে, তাহলে দেশে আরো উন্নত হবে। মানুষের মন বিদেশ থেকে, আমি দেশে গেলে তো সমান, আমার টাকা পয়সা না থাকবে আমার ইজ্জত থাকবে, সম্মান থাকবে,
আমাদের সরকার আমাদেরকে সব কিছু দিয়েছে, সবাইকে দিয়েছে, ওটা একটু সৌন্দর্য। এইসব ক্ষেত্রে এই যে আমাদের সামাজিক অবস্থার যে অবক্ষয় বা মানে ইকুয়ালিটির একটা সমান অধিকার যে নেই, সেজন্যই ইদানিংকালে দেখা যাচ্ছে যে আপনার অনেক আপনার মতো অনেক প্রবাসী এসে অনেক তার নিজস্ব সম্পত্তি সব কিছু বিক্রি করে চলে যাচ্ছেন, এই রকমের মানে একটা টেন্ডেন্সি চলছে। হ্যাঁ। অনেক প্রায় 5-7 বছর 10 বছর থেকে বেশি এটা প্রবণতা। এ বিষয়ে আপনার মতামত কি? প্রথমত হচ্ছে যেমন যারা বাচ্চারা ব্রিটিশ, তারা বাংলাদেশে আসে, মানে যে কালচারটা, মানে ওই যে কাস্টমার সার্ভিসটা, মানে ওইটা মানে সৌন্দর্য না। আমি নিজের চোখে দেখেছি, মানে আমি ওখানে আসি যেমন একটা হোটেলে, ফোর্সটা মানে যে লোকটা হোটেল রান করে উনি হচ্ছে ঢাকায় থাকেন, মানে শিক্ষিত মানুষ, হোটেলটা খুবই ভালো রান করতেছেন এবং কাস্টমার সার্ভিসটা খুবই ভালো। বা আমাদের কিছু লোক আছে যেমন কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা বুঝেই না। যেমন আমি ছিলাম রাজমহল একটা মিষ্টি শপে, ওকে বললো যে একটা কার্টুনে কেকগুলো দিয়ে দেন, উনি বললো তো এটা দেওয়া যাবে। অনেকে বলেন, উনি বলে সমস্যাটা কি, টাকা 20 টাকা করে নিয়ে নেন ভাই, কাস্টমার যেটা বলছে ওটাই দেন, আপনার তো ক্ষতি হবে না, মানে এটা মাল কিনবে। মানে কাস্টমার সার্ভিসটা হচ্ছে নিমিত্ত, মানে যদি আপনাকে কাস্টমারকে খুশি করতে পারেন তারা ফেরত আসবে। যেমন একটা শপে গিয়েছিলাম, ব্র্যান্ডের শপে, ম্যানেজার আমার সাথে পার্সোনালি কথা বলেছে, আমার খুবই ভালো লাগছে। মানে আমি একটু ক্রিটিসিজম দিচ্ছি যে মানে আরও ভালো করতে হবে, রুমের মধ্যে আরও ইমপ্রুভ করতে হবে, তো বলছে আমরা ওইটা করবো ইনশাল্লাহ। মানে ওইটা খুব সুন্দর লাগছে, বলে ছেলেটা একটা গৌরব হতো যে ভালো হোটেল আছে, কাস্টমার সার্ভিস সুন্দর লাগছে। অনেক জায়গায় আছে যে কাস্টমার সার্ভিসটা খুবই নিমিত্ত। তো এই ধরনের কিছু কিছু সমস্যা আপনাদেরকে ফেস করতে হয় এই সব দিকেই হচ্ছে মানুষের যে হচ্ছে যে আমি বহুত কষ্ট করে চাকরিটা পাইছি, এখন এই আমারও হচ্ছে ক্ষমতা, আপনি বসেন আর চলে যান, আমার তো চাকরি থাকবে। তা ওই যদি ব্যবহারটা হয় তাহলে প্রবাসীরা কেন আসবে বাংলাদেশে? আপনি যে কোনো দেশে গেলে সুন্দর করে কথা বলবে, গুড ইভিনিং স্যার, কেমন আছেন, বসেন, আপনাকে দেখো একটু পরে 2 মিনিট সময় দেন। আমাদের ওইটা নাই। মানে আমি কষ্ট করে বহুত টাকা খরচ করে আমি একটা চাকরি হয়েছি ব্যাংকে, আপনি বসেন, আমি যখন বলবো আসবেন। মানে ওই যে সার্ভিসটা হচ্ছে মানে খুবই খারাপ ব্যবহার, ওইটা নিয়ে মানুষ দেশে ইনভেস্ট করবে না। মানে যদি আপনাকে চিনে, আপনি একজন পলিটিশিয়ান, তাহলে আবার এই যে আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। বাকি লোককে বলবে আপনাকে চিনি না, আপনাকে কি দিব। ব্যবহারেই মনটা মানে হ্যাঁ, আপনি যদি ব্রিটেনে যান, একজন মানুষ থেকে আমরা একটা ব্যাগ পরে বলো ওইটা আপনাকে পিক আপ করে দিবে, দেশে দিবেন না। সিলেটে দেখা যায় যে একটা মেজরিটি মানে পার্সেন্ট পিপল ওইখানে যাওয়ার পরে ম্যাক্সিমামই রেস্টুরেন্টে জব করে, ঠিক আছে, কেউ রেস্টুরেন্ট ওনার হয়, কেউ জব করে। আপনার যে পেশা, আপনি এই পেশাটার সাথে কিভাবে জড়িত হলেন বা কেন এই পেশায় আপনি ইন্টারেস্টেড হলেন? আমার প্রথম থেকেই যেটা হচ্ছে মানে রাইট হবে, ব্যবসা হালাল হবে, ওইটা আমার সবসময় আমার একটা চাহিদা ছিল। যে মানে ব্যতিক্রমধর্মী ব্যবসাটা কেন পছন্দ করলেন? এই যে খাস ওইটা হচ্ছে যে আমাদের সবাই, যেমন আমার চাচার একটা রেস্টুরেন্ট ছিল ওই পরশমাত, মানে একটু পরশমাত থেকে 8 কিলোমিটার দূরে। তখন তাদের আল্লাহ জানে কেন ওরা মানে ওই ব্যবসাটা করেছিল, আমি তো মানে জানি না। তারা জানে যে মানে মদ বিক্রিটা করা যেটা আল্লাহ পছন্দ করে না, তারপরেই তার ব্যবসাটা করার পরে আমি যখন রেস্টুরেন্টে একটু সাহায্য সহযোগিতা করতাম, যেমন 1997-এ, তখন আমার মন মতো ছিল, আমি চাচাকে বলছি আমি সামনে কাজ করব না, আমি ওই আপনার ম্যানেজমেন্টে থাকবো বা আমার পিছনে লাগলে আমি সাহায্য সহযোগিতা করব। আমি ওই যে মদ, ওইটা আমার চাইতে পছন্দ না, ওইটা আল্লাহ না বলছে যে ওইটা আমার জন্যই ভালো। তো ওইটা নিয়ে 2000-এ আমি কামটা ছেড়ে দিই। আমি চাচাকে বলেছি যে আমি ওখানে কাজ করবো না, যেমন আমি জিমের ইনস্ট্রাক্টর হয়ে গেছিলাম, তার আমি ওখানে কিছু মানুষকে ট্রেনিং শিখাই এবং বক্সিং শিখাইতেছি। তারপরে মানে ওই জবটা হচ্ছে আপনার খুবই সকালে উঠতে হয় এবং শিফটে কাজ করতে হয়। তারপরে আমার কলেজও ছিল। তারপরেই আমি আর একটা ব্যবসায় ঢুকেছিলাম, যেমন হচ্ছে যে ট্যাক্সিতে, মানে ওইটা রেন্টি করি, নিজেও চালাইতাম। তারপরে দেখলাম যে ওই ইন্ডাস্ট্রিটা আপনার স্লো হয়ে যাইতেছে, যেমন সবাই আসছে, মানে অনেক টাকা ছিল, আল্লাহ আমাদেরকে অনেক রুজি করাইছে আলহামদুলিল্লাহ। তারপরে দেখলাম যে ওইটা সবাই আসতেছে। আমরা বাঙালি যখন জানে একদিকে একটা ভালো চলতেছে, যেমন রেস্টুরেন্ট ছিল একটা ট্রেন্ড, সবাই রেস্টুরেন্ট করছে, যে নিজস্ব ব্যবসায় নিজে কাজ করলাম, পরের কাজে গেলাম না, একটা কথা শুনলাম না, ওইটা নিয়ে সবাই রেস্টুরেন্ট করে ফেলছে। করে কি হচ্ছে, যেমন আমাদের পরশমানে মানে 200টার মতো হবে, যেমন 10 কিলোমিটার বেরিতে অনেক হয়ে গেছে। তারপরে ব্যবসাটা স্লো ওই এখন মানুষ স্ট্রাগল করতেছে, মানে নতুন ব্যবসা দরকার এবং ইন্ডিয়ান হচ্ছে মডার্ন ফুডের দরকার। মানে অনেক হচ্ছে যে এই যেটা এই পুরানা তারা চিনছে ওটাই বিক্রি করতেছে, একটু আপডেট করতেছে, বা সোসাইটি হচ্ছে যেমন মডার্ন, আরও মডার্ন হতে হবে, 21st সেঞ্চুরি আপনি কিপ আপ করতে হবে। ওইটা হচ্ছে আমাদের কিছু মানুষ পিছনে মানে স্ট্রাগল করতেছে, ব্যবসা কীভাবে ওইটা তুলবে,
কিছু মানুষ করতেছে ভালো, আর কিছু হচ্ছে স্ট্রাগল করতেছে তাদের আন্ডারস্ট্যান্ডিং বিলিটির জন্য যে মার্কেট কী চাইতেছে। ওইটা আপনি সবসময় চিন্তা করতে হবে যে মানে মানুষ কী চায়, পাবলিক কী চাইতেছে, ডিমান্ডটা কি, চাহিদাটা কি, মার্কেটে কোন জিনিসটা ভালো বিক্রি হবে, মানে আপনি কি চেঞ্জ করতে পারেন। তাহলে 2010-এ আমি ট্যাক্সি ছিল 3-4টা বিক্রি করে আমি আবার ওই কার শোরুমে স্টার্ট করেছিলাম, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি কার মেকানিক করেছিলাম এই 2000-এ। তখন জানলাম যে আমি ওইটাই গেলে আমার ক্ষতি হবে না, কারণ যে জিনিস আমার অভিজ্ঞতা আছে ওইটাই আমার ক্ষতি হবে না। আমি সবাইকে মানে অনুরোধ করি, মানে যে জিনিসে আপনি ঢুকবেন ওইটাতে আপনার এক্সপিরিয়েন্স থাকাটা দরকার, তখন নিজেই হবে নিজের ব্যবসার খুঁটি। আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, যদি মানুষ চলেও যায় বলবেন ভাই আপনি চান, সমস্যা নেই, আমি নিজে চালাই নেব 2-4 দিন। ব্যবসা এখন কেমন চলছে আপনার? ব্যবসাটা এখন চলছে, একটু আপস অ্যান্ড ডাউন আছে। আমাদের তো এখন রিসেশন, ওই যে ব্রেক্সিট হয়ে সব ব্যবসায় একটু কোয়াইট আছে, মানে বিভিন্ন দেশে ইউরোপে ব্যবসা একটু কোয়াইট চলতেছে। বা আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ব্যবসাটা চলতেছে, আপস অ্যান্ড ডাউনস বা চলতেছে। আমাদের যেটা হচ্ছে মেইন পয়েন্ট আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ওইটা হচ্ছে 100% হালাল। যেমন আমরা ওখানে ফাইন্যান্স করি না, কোনো ধরনের লোন বিক্রি করি না, বা মানুষকে আমরা যেমন উৎসাহ দিই না যে আপনি লোন দিয়ে আমাদের গাড়িটা কিনেন। যেটা আমরা করি আমাদের এই যে মানে ব্রিটিশের যারা লোক আছে, যেমন সাদা মানুষ হোক আর কালো মানুষ হোক, যদি আমাদের শোরুমে আসে এবং তার যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা কম থাকে, আমরা বলি যে লোনটা না নিয়ে আমাদের কাছ থেকে সরাসরি একটা এগ্রিমেন্ট করে তুমি টাকাটা আমাকে মাসে মাসে দিয়ে দাও, আমি ওখানে আর 1 টাকাও বলন নিব না, কেন আমি ওইটা বিশ্বাস করি যে সুদ নিয়ে আমি বড় হব। ওটা আল্লাহ বলেছেন যে জিনিসটা হচ্ছে সমাজকে ধ্বংস করে দেয়, বড় লোক বড় হতে থাকে আর গরিব লোক এই লোনটা নিয়ে যেমন এমন পর্যায়ে চলে যেমন আত্মহত্যার মধ্যে। যদি তার ব্যবসাটা ভালো না হয় তাহলে ব্যবসাটা খরচ দিতে হয় এবং যে পয়সাটা লোন করেছে ওইটাও দিতে হয়, তখন মানে মানুষটা খুবই ডিফিকাল্টির মধ্যে পড়ে। দেশ নিয়ে যত কথা বলা হয় শেষ তো হবে না, তারপরেও তো আমাদের দেশ যেমন হোক যেভাবেই হোক, তো বাংলাদেশ নিয়ে কেমন স্বপ্ন দেখেন আপনারা প্রবাসী যারা আছেন, বা কি আশা ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশের যে ডেভেলপমেন্ট ওইটা স্লো, মানে আমাদের বাচ্চারা হচ্ছে যেমন স্বপ্ন ড্রিম খুবই বিগ, তারা তো ব্রিটেনে থাকে, তারা সব কিছু মানে অ্যাডভান্স। বাংলাদেশে যেটা বলছে যেটা অ্যাডভান্স তারা করতেছে মানে খুবই নিম্নিত। যেমন এখনও রাস্তাগুলো আপনি ঢাকায় যেতে 7-8 ঘন্টা লাগে, এবং বাচ্চারা বলে ওইটা কি আমাদের বাংলাদেশ, সবাই বলে সোনার বাংলাদেশ, মানে কিছুই তো সোনার দেখা যায় না, কিছুই আছে ঢাকা বা বড় বড় সিটিতে দেখা যায়, ভালো বিল্ডিং ভালো সব কিছু, বসুন্ধরা বিভিন্ন জায়গায় দেখা যায় যে বাংলাদেশে টাকা আছে, সব কিছুই আছে, কিন্তু কিছু জায়গা আছে যে এত গরিব, মানে ওদিকে ফোকাসটা খুবই কম, এবং রাস্তা হচ্ছে যেমন এত সময় লাগে, এমন ট্রেনেও এত সময় লাগে ঢাকায় যাইতো, ওই যদি ট্রান্সপোর্টটা যেমন 2 থেকে 3 ঘন্টা লাগতো, মানে মানুষ ব্যবসার জন্য ঢাকায় যেত, সব দিকে যেত। যারাই আছে পলিটিশিয়ান যে মানে যানবাহনের জন্য ট্রেন, ঢাকায় যাওয়ার জন্য মানে বিভিন্ন বাংলাদেশে ঘোরার জন্য যদি সুযোগ সুবিধা থাকে, যেমন কক্সবাজার পর্যন্ত মানে 5 ঘন্টা লাগে, মানুষ যাবে, ওখানে হচ্ছে যেমন কক্সবাজার 17-18 ঘন্টা লাগে, মানে ওইটা খুবই কষ্ট। তো যোগাযোগ ব্যবস্থাটা একটু উন্নত, হ্যাঁ, উন্নতটা খুবই দরকার। এখন হচ্ছে 21st সেঞ্চুরি, আপনি বেসিক নিডস হিউম্যানের যেটা দরকার, গ্যাস, ইলেকট্রিক, ওয়াটার, ওইটাই আমরা এখন দিতে পারি না মানুষ জনগণকে। বেসিক নিডগুলা, মৌলিক চাহিদাগুলা যাতে খুব তাড়াতাড়ি মানে বসবাসের জন্য বাড়িতে গ্যাস, ইলেকট্রিক, ওয়াটার ওইগুলো সাপ্লাই হচ্ছে আপনার ভাইটাল, যেটা নিয়ে মানুষের জীবন বাঁচবে, আরামে বসবাস করতে পারবে, এসি চালাতে পারবে, মানে বেসিক নিডস। আপনি ইউকে থেকে আসে আপনি বাসায় ইউজ করতে পারবেন না, যেমন সামারে অনেক লোক আসে না, অনেক গরম, ইলেকট্রিসিটি ওভারলোড প্রবলেম, ওইগুলো নিয়ে মানে ইয়াং জেনারেশন আসবে না দেশে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে আবার নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে বাংলাভিউ আয়োজনে। সেই পর্যন্ত।